আজ ব্রাজিলের বেলেমে শুরু হচ্ছে COP30 সম্মেলন। অংশ নিচ্ছে 198টি দেশ। বৈশ্বিক অর্থায়নের উপর গুরুত্ব বাংলাদেশের। ঋণের 2 কিস্তি একসঙ্গে দেবে IMF জানালেন অর্থ উপদেষ্টা। ষষ্ঠ ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে পর্যালোচনা চলছে। এবং ভিশন 2030কে সামনে রেখে সৌদি সরকারের আয়োজনে রিয়াদ সিজন 2025 ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবে বাংলাদেশ সহ 14 দেশ। স্বাগত প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছে আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিশ্বের পরিবেশবিদ, পরিবেশ বিজ্ঞানী, গবেষক এবং জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দৃষ্টি এখন ফুটবলের দেশ ব্রাজিলের দিকে। আজ দেশটির বেলেম শহরে শুরু হচ্ছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30। সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 14 নভেম্বর থেকে। এবারের COP সম্মেলনে অংশ নিচ্ছে বিশ্বের 198টি দেশ। জলবায়ু সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ইতিমধ্যেই বেলেমে পৌঁছেছেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সম্মেলনে অংশ নিচ্ছেন। 2030 ভিশনকে সামনে রেখে সৌদি সরকার আয়োজন করেছে রিয়াদ সিজন 2025। এতে সৌদি আরবের পাশাপাশি তুলে ধরা হচ্ছে আরও বিভিন্ন দেশের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। আগামী 11 থেকে 14 নভেম্বর 4 দিন রিয়াদ সিজন মঞ্চে গান পরিবেশন করবেন বাংলাদেশের শিল্পীরা। এই খবরে উচ্ছ্বসিত সৌদি প্রবাসীরা। সৌদি আরব থেকে রুস্তম খানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের আল সুয়ার্দি পার্কে শুরু হয়েছে রিয়াদ সিজন 2025। এবারের আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশ সহ 14টি দেশ। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ। এখানে আসলে আমরা বাংলাদেশিরা এক ঘন্টা বাংলাদেশ দেখতে পাই। I am attending in Al Suwaidi Park for all the Asian people who are gathering here and enjoying. এবারে রিয়াদ সিজনে বাংলাদেশের শিল্পীদের জন্য নির্ধারিত রয়েছে 4 দিনের বিশেষ পরিবেশনা। 11 থেকে 14 নভেম্বর পর্যন্ত মঞ্চে গাইবেন সঙ্গীত শিল্পী মনির খান, আসিফ আকবর, আকাশ মাহমুদ, বেলাল খান, পুষ্পিতা এবং আরো অনেকে। আমাদের শিল্পীরা আসতেছে বাংলাদেশ থেকে, আসিফ আকবর আর অন্যান্য শিল্পীরা। তো আমরা এখানে রিয়াদের বুকে 1 ঘন্টা বাংলাদেশ, আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরার জন্য একটা সুযোগ পেয়েছি। প্রবাসী যে মিলন মেলা, আমরা সবাই দিনের কর্মব্যস্ততার মাঝেও এসে যেখানে সুয়াদি পার্কে যে বাংলাদেশি বা অল কমিউনিটি যে একটা মিলন মেলা হচ্ছে, সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান দর্শনার্থীরা প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন। 2 নভেম্বর থেকে শুরু হওয়া রিয়াদ সিজন চলবে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজনৈতিক সরকার অর্থ ব্যবস্থার সংস্কারগুলো কতটা ধারণ করে তা বিবেচনা করে ঋণের 2 কিস্তি একসঙ্গে দেবে IMF। এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, ষষ্ঠ ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে সংস্থাটির সাথে পর্যালোচনা চলছে। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভা শেষে এই কথা জানান অর্থ উপদেষ্টা। বলেছে যে তোমাদের সার্বিক যে অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি, যা যা করার চেষ্টা করছো তোমরা করেছো, এবং কিছু কিছু ওদের রিকমেন্ডেশন আছে যে রাজস্ব আয়টা বাড়াতে হবে। সেটা আমি স্বীকার করেছি। রাজস্ব আয়টা ট্যাক্স জিডিপির লো, সেটা অনেক কারণ আছে। আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না, ফাঁকি দেয়। আবার এনবিআর বন্ধ ছিল 2 মাস, যেটার জন্য আমাদের এটা বিরাট একটা ইস্যু হয়েছে। আমরা চেষ্টা করছি নতুন অভিবাসী ও কর্মপ্রত্যাশী তরুণদের পেশাগত চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে টরন্টোয় অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম কানাডার 3য় ক্যারিয়ার সেমিনার। ডেনফোর্থ এলাকার এক্সিস পয়েন্ট মিলনায়তনে সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি রোকেয়া সুলতানা। সেশন পরিচালনা করেন সাবেক সভাপতি আব্দুল হালিম মিয়া। সেমিনারে নতুন ইমিগ্রেন্ট, সদ্য গ্র্যাজুয়েট এবং
ক্যারিয়ার পরিবর্তনে আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অন্টারিও প্রাদেশিক সংসদ সদস্য ডলি বেগম। বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মালদ্বীপ যুবদল। রাজধানী মালির একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রস্তাবিত আহ্বায়ক হাশেম সরকার এবং সঞ্চালনা করেন আরফরানুল হক আশিক। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি মালয়েশিয়া ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কুয়ালালামপুরের বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। আম্পাং এলাকার হোটেল জি টাওয়ারের হল রুমে ভার্চুয়াল অংশগ্রহণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। ভার্চুয়াল প্ল্যাটফর্মের প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ.এম. সাইফ আলী খান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ওমান বিএনপি। ওমান বিএনপির সহসভাপতি ফজলুল বারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহির হোসেন রাজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমান বিএনপির সভাপতি এস.এম. হারুন রশিদ। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহসভাপতি শফিকুল ইসলাম ভুইয়া। অন্তর্বর্তীকালীন সরকার ও আগামী সরকারের কাছে বাংলাদেশের নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি মৌলিক অধিকার নিশ্চিতকরণে রূপরেখা নিয়ে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ উন্নয়ন পরিষদ ইউকে। শুক্রবার দুপুরে লন্ডন হোয়াইট চ্যাপেলের একটি হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রূপরেখা তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাল মামুন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন পরিষদ ইউকের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার কাজী আনোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল সাফওয়ান আহমেদ হিমেল, কোষাধ্যক্ষ এ.কে.এম. কামরুল হাসান চৌধুরী সহ অনেকেই। গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে দুবাই ইন্টারন্যাশনাল সিটি প্রিমিয়ার লিগের তৃতীয় মৌসুমের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শারজার আল দাইয়িদ ক্রিকেট ভিলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী দুই দল ড্রাগন ওয়ারিয়র্স ও ড্রাগন টাইটান্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মোহাম্মদ সোহাগ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র সহসভাপতি ইয়াকুব সৈনিক। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ কুতুবুদ্দিন, বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন এবং ক্রীড়াবিদ হাবিবুর রহমান। খেলাধুলার মাধ্যমে সুষ্ঠু বিনোদন আমাদের প্রকাশ পায়, যেহেতু আমরা সারাক্ষণ কর্মব্যস্ততার মধ্যে থাকি। এই যে আমাদের তরুণ সমাজ, তারা কেউ ছোট ছোট জব করে, কেউ ব্যবসা করে, কিন্তু এরপরেও তারা চায় বিনোদনের জন্য, খেলাধুলার মধ্যে এগিয়ে যাওয়ার জন্য। আমরা চেষ্টা করি বছরে এদেরকে নিয়ে ক্রিকেট এবং ফুটবল মাঝে মধ্যে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এই ধরনের খেলার। মানুষ গণভোট বা জুলাই সনদ বোঝে না, সবাই চায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। ঠাকুরগাঁওয়ে মত বিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন দেশের চলমান সমস্ত সংকট সাজানো নাটকের অংশ। আর এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য তৈরি হয় না। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে ঠাকুরগাঁয়ে নির্বাচনের তোড়জোড় বেড়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রোববার দুপুরে জেলা সদর দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সাথে মত বিনিময় করেন তিনি। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে, যে কার্ড দিয়ে তারা ন্যায্য মূল্যে তেল, চাল, ডাল ক্রয় করতে পারবে। আর কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে থাকবে কৃষি কার্ড। সেইবারের মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে
আমাকে কাজ করার সুযোগ দিবেন। কি ঠিক আছে? চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষ গণভোট বা জুলাই সনদ বোঝে না, মানুষ চায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? কয়েকটা দল, আর আমরা বলছি এই নির্বাচনের গণভোট দিয়ে হয় নির্বাচনের দিনেই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি বোঝেন? সত্যি কথা বলেন তো, এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। এদিকে রাজধানীতে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কয়েকটি দল ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাতে নানা দাবিতে আন্দোলন করছে। জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যবদ্ধ হয় না, তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। আগামী সংসদে কি পাস হবে না হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে, কিন্তু ওরা এখন থেকে সিদ্ধান্ত দিয়ে দিতে চায়। আরে কি মুশকিলের কথা? তাহলে নির্বাচনের দরকার কি, জনপ্রতিনিধির দরকার কি, সংসদের দরকার কি? অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম ব্রাজিলে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন শুরু হচ্ছে আজ। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাজিলের বেলেম শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নিউজ 24-এর বিশেষ প্রতিনিধি শাহানাজ ইয়াসমিন। ইয়াসমিন, জলবায়ু সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ইতিমধ্যেই বেলেমে পৌঁছেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, তারা বাংলাদেশের কোন বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন বলে জানতে পেরেছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ জানাচ্ছি। যারা পরিবেশবিদ, পরিবেশ বিজ্ঞানী, পরিবেশ বিষয় রয়েছে, তাদের জন্য এই বছরে একবার জলবায়ু সম্মেলন সব বলে এবার COP30 থেকে এই দিকে তারা সবাই তাকিয়ে থাকে। কারণ আমরা জানি যে বিশ্বে এমন একটি পরিস্থিতি এখন রয়েছে, যেসব উন্নয়নশীল দেশগুলি রয়েছে তারা আসলে জলবায়ুর ক্ষতিগ্রস্ত বিভিন্ন দিক মোকাবেলা করছেন। অতি বৃষ্টি, অতি বন্যা, অতি খরা, ঘূর্ণিঝড়, এবং এই যে এই জলবায়ু খারাপ দিকগুলোর মোকাবেলা করছে যেগুলো উন্নয়নশীল দেশ সেগুলোই, এবং এই খারাপ মোকাবেলা করানোর দায় দিচ্ছে যারা উন্নত দেশ, তাদের কার্বন নিঃসরণ থেকে শুরু করে তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছেন সে কারণে। এবং এই বিষয়গুলোর যখন দেন দরবার হয়, নেগোসিয়েশন হয় বছরে একবার COP সম্মেলনে, এবং এবার COP30 অর্থাৎ জলবায়ু সম্মেলনের 30তম সম্মেলন হচ্ছে। 1995 সালে যেটা শুরু হয়েছিল, এবার হচ্ছে পৃথিবীর এমন একটি দেশে, ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে, এবং এই দেশটি ভৌগোলিক কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দূরে হওয়ার কারণে এবার সম্মেলনটা কিছুটা ভিন্ন হচ্ছে। কারণ অন্যান্য বার বিভিন্ন সরকার প্রধানরা যেভাবে থাকেন বিশ্বের, এবার তেমনটা নেই। গত বছর আজারবাইজানে হয়েছিল, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেখানে যোগ দিয়েছিলেন, কিন্তু এবার আসলে আমাদের সেখানে এই উপদেষ্টা যিনি আছেন তিনি আসতে পারবেন না, এটা আগে জানিয়েছেন। পরিবেশ মন্ত্রণালয় থেকে পরিবেশ উপদেষ্টা যিনি আছেন তিনি আসার কথা আছেন, এখনো আসেননি, এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারও আসার কথা আছে, তিনি আসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং বাংলাদেশে আসলে এখানে অনেক বড় একটা নেগোসিয়েশনের জায়গা রয়েছে, কারণ বাংলাদেশ সেই দেশগুলোর ভিতরে অন্যতম যেগুলো আসলে জলবায়ুর কারণে খারাপ দিক মোকাবেলা করছেন প্রতি সময়, প্রতি মুহূর্তে। যেভাবে বললাম, অতি বন্যা, অতি খরা, ঘূর্ণিঝড়ের সবগুলোই বাংলাদেশের মানুষ যারা আছে তারা এগুলো মোকাবেলা করছেন। এবং সরকার প্রতি বছর এই যে জলবায়ু সম্মেলন হয়, সেখানে জলবায়ু তহবিল একটি গঠন হয়েছে বিশ্ব, এটা জাতিসংঘের একটি সংগঠন, এবং এখানে বিশ্বের বড় বড় দেশগুলো মিলে তারা অর্থনৈতিকভাবে জলবায়ু ফান্ড তৈরি করে রেখেছে, যে যেই দেশগুলো উন্নয়নশীল দেশগুলো জলবায়ুর ক্ষতিগ্রস্ত দিক মোকাবেলা করছে তাদের দেওয়ার জন্য। জি ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের আলাপ ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। রবিবার সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। জানান, সংস্কারে বাধা তৈরি হলে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে এবং নির্বাচন কিভাবে হবে সেই ধোঁয়াশার জায়গাও তৈরি হবে। আর এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দেশ যখন সংস্কারের পথে যাচ্ছে তখন
দুইটা দল দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছে। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যে সংকটের জায়গা তৈরি হয়েছে সেই সংকট নিরসন করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে অংশগ্রহণের সুযোগটা তৈরি করে দিন। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয় তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। দুটি বড় দল যখন আমরা একটি সংস্কারের পথে যাচ্ছি তখন তারা দায়িত্ব জ্ঞানহীন আচরণ শুরু করেছে। আমি দুটো দলকে আহ্বান জানাবো, বাংলাদেশ একটি নতুন জায়গায় যাচ্ছে, আপনারা সেখানে বসে সমাধান করেন। এবারে জেডিএসআরএম নির্বাচনের পথে। যারা বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত এমন প্রার্থীদের এনসিপিতে আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার রাতে কুমিল্লা মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় বক্তব্য রাখেন তিনি। আগামী নির্বাচনের বাংলাদেশপন্থী সংসদ প্রত্যাশা করে তরুণ প্রজন্ম। রহমানের আদর্শ থেকে বর্তমানের এই 5 আগস্ট পরবর্তীতে নতুন অনেক বিএনপি হয়েছে যারা এই আদর্শ থেকে সরে গিয়েছে, যারা এই পরিবেশে এখন থাকতে অস্বস্তি বোধ করছেন, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আপনাদেরকে নমিনেশন দিব। আমরা চাই এই কুমিল্লার 11টা আসনে আমরা সৎ যোগ্য আমরা ক্যান্ডিডেট আমরা দিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সময় আম জনতার পার্টির নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানকে অনশন ভেঙে আপিল করার পরামর্শ দেন তিনি। এর আগে নির্বাচনে সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে আরপিও সংশোধন, সাংবাদিকদের নিরাপত্তা সহ 14টি সুপারিশ নিয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়া প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন করা হবে বলেও জানান ইসি সচিব। নভেম্বরে আমরা আউট অফ কান্ট্রি ভোটিং এবং আইসিপিবির এই অ্যাপটা লঞ্চ করব, দ্যাট ইজ পোস্টাল ভোট বিডিং। তো সেটাতে লঞ্চিংটা আমরা 16 তারিখের পরিবর্তে 18 তারিখ আমরা করব। 18 তারিখ আমরা আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। অনশনরত আছেন জনাব তারেক সাহেব আম জনতা পার্টির রেজিস্ট্রেশনের জন্য। আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে 134 ঘণ্টা পর অনশন ভেঙেছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। পরে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই অভ্যুত্থান সহ বিভিন্ন ইস্যুতে ভূমিকা রেখেছেন তারেক। নিবন্ধন ইস্যুতে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি কাম্য নয় বলেও জানান তিনি। এ সময় পরবর্তী আপিলে আম জনতার দলের নিবন্ধনের বিষয়টি সহানুভূতির সাথে পুনঃবিবেচনার আহ্বান জানান তিনি। হয়রানি করেছে, হয়রানি শিকার হয়েছে। আমি ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট মাননীয় কমিশনারের সাথে কথা বলেছিলাম যে তার বিষয়ে বোধহয় ন্যায় বিচার করা হচ্ছে না। তারা আশ্বস্ত করেছিলেন যে বারবার সময় দিয়েছিলেন যাতে কোনো তদন্ত করে সেগুলো বিবেচনা করে, কিন্তু বারবারই দেখা গেছে যে মাঠ পর্যায়ে তার প্রতি সুবিচার করা হচ্ছে না। এই জন্য অবশ্যই নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ে থেকে বিষয়গুলো দেখা উচিত। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।